আশিমন পেতলের রথ আর জার্মান রথে চড়েন মদন গোপাল। এ এক চোখ জুড়ানো দৃশ্য। রথের প্রস্তুতি এখন তুঙ্গে, আর একদিন পরেই রথ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের তিওরবেড়িয়া গ্রামের এই পেতলের রথের একটি ইতিহাস রয়েছে। এখন জানা যাক সেই ইতিহাস। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। বিশেষ প্রতিবেদনে এই মুহূর্তে আমি মৌসুমী মুখোপাধ্যায়। রথের মেলা কর্তৃপক্ষ রামকৃষ্ণ বাবুর কাছ থেকে জানা যায় এই রথের একটি প্রাচীন ইতিহাস রয়েছে, যা শুনলে মনে হবে একটি গল্প শুনছি। এই মেলা অনেক দিনের পুরানো। প্রচুর মানুষের সমাগম হয় এই মেলায়। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই রথ এবং মেলা দেখতে। হ্যাঁ, আমি তিওরবেড়িয়া রথের কথা বলছি, যেটি আশিমন পেতল দিয়ে তৈরি। যাই হোক, এত বৃষ্টিতে খুব একটা বেশি প্রভাব ফেলেনি রথের প্রস্তুতিতে। এইবার ঐতিহাসিক ঘটনাটি জেনে নিই। তৎকালীন সময়ের অখণ্ড মেদিনীপুরের এক ঐতিহ্যবাহী প্রাচীন রথ হলো এই তিওরবেড়িয়ার রথ। ওই সময়ের একমাত্র বৃহৎ পিতলের রথ বলতে এই তিওরবেড়িয়ার আশিমন পিতলের রথ। বর্তমানে এই মেদিনীপুর 3 জেলায় বিভক্ত এবং সেই সঙ্গে দিন দিন তাল মিলিয়ে বাড়ছে রথের সংখ্যা। কিন্তু পূর্বে ছিল কয়েকটি মাত্র হাতে গোনা রথ। এবার আসি পশ্চিম মেদিনীপুর জেলায় পেতলের রথের কথায়। আর কোথাও এমন রথ দেখতে পাওয়া যায় না। তিওরবেড়িয়া সামন্ত পরিবারের এই রথ আনুমানিক 112 বছরের প্রাচীন। জানা যায় ঘাটাল নিবাসী বলরাম সামন্ত তিওরবেড়িয়ায় এসে বসবাস শুরু করেন সেই সময়। তিনি বনজঙ্গল থেকে কলাপাতা কেটে জীবিকা নির্বাহ করতেন। প্রথম পত্নীর মৃত্যুর পর তার দ্বিতীয়বার বিবাহ হয়। দ্বিতীয় পক্ষের পুত্র ত্রৈলোক্যনাথ সামন্ত কলকাতার বড় বাজারে ভুসিমালের ব্যবসা করতেন। এই ব্যবসায় ক্রমশ সফল হয়ে তিনি অর্থবান হলেন। পূর্ব মেদিনীপুরের মালিদা গ্রামের প্রায় 1000 বিঘা জমিও কেনেন তিনি। ব্যবসা ও তার জমিদারি প্রভাব ক্রমশ বাড়তে থাকে। তিওরবেড়িয়া গ্রামেই এই সামন্ত পরিবারের পাশেই এক ব্রাহ্মণ পরিবার থাকতেন। তাদের কুলদেবতা ছিলেন কোষ্ঠী পাথরের কৃষ্ণমূর্তি মদন গোপাল। কিন্তু সেই ব্রাহ্মণ পরিবার অর্থ কষ্টে কুলদেবতার নিত্য পুজো চালাতে পারেনি। তখন সেই পুজোর দায়িত্ব নিলেন জমিদার ত্রৈলোক্যনাথ সামন্ত। তারপর তিনি সেখানে অষ্টধাতুর রাধার মূর্তি প্রতিষ্ঠা করেন। স্থাপন করলেন রঘুনাথ জিউ, শালগ্রাম শিলা ও গরুর দেব। পরে এই জমিদার ত্রৈলোক্যনাথ পেতলের রথ বানালেন। লোকমুখে তখন শোনা যেত লঙ্কা বেচে রথ কিনলেন ত্রৈলোক্যনাথ। আসলে কলকাতার ভুসিমাল ব্যবসায়ী তার এত সম্পদ এনে দিয়েছিল, যদিও তিনি রথ করতে চেয়েছিলেন তার জমিদারির ভেতরেই তিওরবেড়িয়ার পার্শ্ববর্তী গ্রাম আরখানাতে। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে রথযাত্রা শুরু করলেন তিওরবেড়িয়াতেই। সামন্ত পরিবারের এই রথ প্রায় 80 মন পেতল দিয়ে বানানো। সুদূর জার্মান থেকে আনা হয়েছিল সেই পেতল। জার্মান কোম্পানির স্ট্যাম্পও এখনো লক্ষ্য করা যায় এই রথের গায়ে। জার্মান থেকে কলকাতায় সম্পূর্ণ নৌপথে, অর্থাৎ গঙ্গা নদী হয়ে, রূপনারায়ণ নদ হয়ে, দুর্বাচটি নদী হয়ে এসেছিল, আনা হয়েছিল সেই পিতল। এই এক কথায় বলা হয় জার্মানির রথে চড়েন কুলদেবতা। রথের 5টি চূড়া বা পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক। চূড়ায় লাল রঙের পতাকা সজ্জিত থাকে। মাঝের চূড়ায় লাল রঙের পতাকার মাঝে হলুদ রঙের সুদর্শন চক্র আঁকা, তাই পতাকার নাম চক্রধর। মাঝের চূড়াতে একটি ঘণ্টা রয়েছে। মাঝখানে চূড়ার মাথায় অধিষ্ঠিত রয়েছেন গরুর দেব, আর রথের নাম গরুধ্বজ। রথের উচ্চতা প্রায় 25 ফুট। সামনে রয়েছে 2টি পেতলের ঘোড়া। সারথি রয়েছে সাত্যকে। রথের 6টি চাকা, যেগুলি লোহার তৈরি এবং যা ষড়রিপু দমনের প্রতীক। রথ টানার সময় 6টি চাকার যে 4টি দাগ পড়ে, সেই দাগ হলো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের প্রতীক হিসেবে ধরা হয়। রথের উপর 4 কোণের মন্দির 4 জন ঋষির অধিষ্ঠান। তারা হলেন গদাধর, নিত্যানন্দ, শ্রীবাস এবং অদ্বৈত আচার্যের মূর্তি। মাঝে রয়েছেন কুলদেবতা মদন গোপাল ও রাধারানী। নিচের ধাপে 4 কোণে নৃত্যরত 4 জন পরীর মূর্তি রয়েছে। কুলদেবতার পায়ে নূপুর থাকায় সামন্ত পরিবারের মেয়েরা কেউ পায়ে নূপুর পরতেন না। জমিদার ত্রৈলোক্যনাথ নিঃসন্তান ছিলেন।
তার ভাই রমানাথ সামন্তের দুই ছেলে দুর্লভ সামন্ত এবং অমূল্য সামন্ত তারা তাদের বাবা ও জেঠুর নামে তিওরবেড়িয়াতে একটি স্কুলও প্রতিষ্ঠা করেন। সেই স্কুল বর্তমানে জগন্নাথপুর তৈলক্য রমানাথ উচ্চ বিদ্যালয়। রথের সময় এই স্কুলকেই মাসি বাড়ি করা হয়। রাস্তার সংকীর্ণতার কারণেই রথের সময় বাদ্যযন্ত্র সহকারে পালকি করেই মাসি বাড়ি আনা হয় কুলদেবতাদের। রথের দিন পুজোর পর দুপুর থেকে স্কুলের সামনেই মাঠে আটচালাকে কেন্দ্র করে রথ 3 দিন ধরে অথবা 5 বার ঘোরানো হয়। পুরীর মতোই উৎকল মতে 9 দিনের দিনে এখানেও উল্টো রথ হয়। এই 9 দিন মাসি বাড়িতে মা ধুমধামে পুজো চলে। এবার আসি ভোগের ইতিহাসে। বছরের প্রতিদিন মদন গোপালকে কাঁচা আতপ চালের নৈবেদ্য দেওয়া হয় এবং সন্ধে দেওয়া হয় মিষ্টান্ন ভোগ। এছাড়াও জন্মাষ্টমী, রাসযাত্রা, দোলযাত্রা, চাঁচো, রথযাত্রা এবং একাদশীতে থাকে বিশেষ ভোগের ব্যবস্থা। আর রথের 9 দিন মহা ধুমধামে পুজো করা হয় এই কুলদেবতাদের। এই সময়ে 9 দিন প্রতি সন্ধ্যায় অবশ্যই দেওয়া হয় খই, মুরকি, গজা। এখানে বিশেষ কথিত রয়েছে মদন গোপালকে কখনো চালের ভোগ দেওয়া হয় না, মানে রান্না করা চাল, অন্ন হোক বা পায়েস, শুধুমাত্র দেওয়া হয় সুজির পায়েস। উল্টো রথের দিন মদন গোপালের বাড়ি ফেরার দিন মাসির দেওয়া খই ছড়িয়ে ছড়িয়ে কুলদেবতা বাড়ি ফেরেন। আর ওই একদিনই রাত্রে জমিদারের বসত বাড়িতে কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হয় কুলদেবতাকে। কথিত আছে আগে নাকি কামান ফাটিয়ে রথ টানা হতো। এমনকি এই রথ উৎসবের সময় আরখানা শিবপুকুর থেকে মাছ ধরে আমিষ ভোজের ব্যবস্থা থাকতো। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। একটা সময় তিওরবেড়িয়াতে তালপাতার পেখা বিখ্যাত ছিল। বৃষ্টি বাদলার দিনে পেখার ব্যবহার ছিল বেশি। এখনও মেলাতে মাদুর, চাঁচি, বাঁশের ঝুলি, কুলো, জুচুনি, ডেকার পসরা বসে। তেমনি তিওরবেড়িয়ার রথ মানেই হরেক রকমের ফুল ও ফল চারা গাছের বিক্রির নার্সারির দোকান। প্রতিদিন থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এইখানে রথযাত্রার দিন এবং উল্টো রথের দিন মানুষের ভিড় প্রমাণ করে দাসপুরের তিওরবেড়িয়ার এই পিতলের রথের মাহাত্ম্য কোনো অংশে কম নয়। আশেপাশে 15 থেকে 20টি গ্রামের মানুষ সামিল হয় এই রথযাত্রা উৎসবে। আধুনিক সময়ে গ্রামীণ সভ্যতার অনেক পরিবর্তন ঘটলেও তিওরবেড়িয়ার রথের মেলা উন্মাদনায় কোনো রকম ভাটা ফেলতে পারেনি। বিশেষ প্রতিবেদনে লক্ষ্মীকান্ত চক্রবর্তী ও পাপিয়া বন্দ্যোপাধ্যায়, পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায়, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। আমি শ্রী রামকৃষ্ণ সামন্ত। আমি এই মেলার একজন কর্তৃপক্ষের লোক। এই মেলাটা আমাদের দীর্ঘদিনের, আর সেই মেলাটা প্রতি বছর না এই বছরও হচ্ছে। এবং এই মেলাতে অনেক দর্শনার্থীরা আসে এবং প্রচুর ভিড় হয়। এবং প্রচুর দোকানদারও প্রচুর আসে। এই যে বৃষ্টির আরম্ভ হয়েছে বর্ষাতে, মানে মেলা কতটা ক্ষতির মুখে সম্মুখীন, এই নিয়ে কি বলবেন? ক্ষতিটা খুব নয়, কেন এটা পুরো বর্ষার মেলা, তো এটা ক্ষতি খুব নয়। এবং তো বর্ষা হলেও এখানে দোকানদারও ভালোই আসে এবং দর্শনার্থীরা প্রচুর হয় এবং সবাই বৃষ্টি মাথায় করেও আসে।